সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণীর উভয়জেরের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যারা আমার ব্যাংক সমন্বয়ের বিগত ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিবে, আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ব্যাংক সমন্বয়ের অঙ্ক করার জন্য আমাদের প্রথমত যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে উভয়জেরের অঙ্ক করার জন্য প্রথমত আমরা প্রশ্ন থেকে খুঁজে বের করে আনবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এবং পাস বই অনুযায়ী ব্যাংক জমা আছে কিনা। তাহলে এই দুটো উদ্বৃত্ত পাওয়ার পরে আমাদের অঙ্কের কাজ শুরু হবে। তো অঙ্কগুলো করার আগে আমি দুটি সিম্পল বিষয় তোমাদেরকে বলি, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ধরো তুমি প্রশ্ন পড়ে বুঝতে পারলা কোন একটা এন্ট্রি বা কোন একটা অঙ্ক নগদান বইয়ে যোগ হয়ে আছে, নগদান বইয়ে যোগ হয়ে আছে। তাহলে তুমি কোন বইয়ে কাজটা করবে? তাহলে নগদান বইয়ে যোগ হয়ে আছে মানে নগদান বইয়ে কাজটা হয়ে গেছে, সঠিক আছে নগদান বইয়ে। তাহলে ভুলটা হয়েছে পাস বইয়ে। তাহলে পাস বইয়ে ভুলটা হয়েছে। পাস বইয়ে তুমি কি করবে? পাস বইয়ে কি যোগ করবে নাকি বিয়োগ করবে? নগদান বই যেহেতু যোগ, তাহলে পাস বইয়ে ভুল হয়েছে, নগদান বইয়ের সাথে আমরা পাস বইটা মিলাচ্ছি। নগদান বই যোগ হওয়ার কারণে আমরা পাস বইয়ে যোগ করে দেব। তাহলে এটা একটা সিম্পল একটা বিষয়। নগদান বইয়ে যোগ, পাস বইয়ে করব যোগ। অথবা কোনো কারণে নগদান বইয়ে বিয়োগ হয়ে আছে, তাহলে তুমি পাস বইয়ে ভুলটা ধরবা, মনে করবা পাস বইয়ে ভুলটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি পাস বইয়ে বিয়োগ করে দিবে। এই একটা ট্রিক্স তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আরেকবার রিপিট করি, নগদান বইয়ে যোগ হলে পাস বইয়ে যোগ করবে, নগদান বইয়ে বিয়োগ হলে পাস বইয়ে বিয়োগ করবে। এটা একটা বিষয়। 2 নাম্বার ট্রিক্স হচ্ছে, ধরো প্রথমত পাস বইয়ে যোগ অথবা বিয়োগ হয়ে আছে, তাহলে পাস বইয়ে ওরা সঠিকভাবে করেছে, কিন্তু নগদান বই এখনো যোগ অথবা বিয়োগ করা হয়নি। তাহলে তুমি নগদান বই কারেকশন করবে। পাস বইয়ে যোগ থাকলে নগদান বইয়ে যোগ করবে, আর পাস বইয়ে বিয়োগ থাকলে নগদান বইয়ে বিয়োগ করবে। তাহলে মূল বিষয়টা আমি উভয়জের জন্য আরেকবার বলি। তুমি ধরো প্রশ্ন পড়ে অনুভব করতে পারলা নগদান বইয়ে যোগ হয়েছে, পাস বইয়ে কাজটা হয়নি, তাহলে পাস বইয়ে তুমি যোগ করে দেবে। অথবা নগদান বই বিয়োগ হয়েছে, পাস বইয়ে হয়নি, পাস বইয়ে তুমি বিয়োগ করে দেবে। পাস বই অথবা যদি এরকম হয় পাস বইয়ে যোগ হয়েছে কিন্তু নগদান বই হয়নি, তাহলে তুমি পাস বইয়ের মতো করে নগদান বই যোগ করবে। পাস বই যদি বিয়োগ হয় নগদান বই বিয়োগ করবে। এখন আমরা বইজেরের একটা সম্পূর্ণ অঙ্ক দেখব এবং এই অঙ্কের সমাধান করব। তো এই অঙ্কের মধ্যে আমরা চেষ্টা করব উভয়জোড়ের বেশিরভাগ যে অঙ্কের সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। যদি আরো কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা পরবর্তী কোনো ভিডিওতে ওই সমস্যাগুলো তুলে ধরবো। তো তোমরা এই অঙ্কগুলোর আলোকে বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি ব্যাংক সমন্বয়ের সমস্যাগুলো তোমাদের সলভ হয়ে যাবে। তো আমরা মূল বিষয়ে আসি। প্রশ্ন হচ্ছে, জনাব হাসানের 30 জুন 2019 তারিখের ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা 15,900 টাকা। তাহলে আমরা একটা ব্যালেন্স আমরা পেলাম, ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক জমা পেলাম 15,900 টাকা, কিন্তু নগদান বইতে ব্যাংক জমা হচ্ছে 11,500 টাকা। আমরা নগদান বইতে ব্যাংক জমা পেয়েছি 11,500 টাকা, আর পাস বইতে ব্যাংক জমা পেয়েছি 15,900 টাকা। তো অনুসন্ধান করে আরো কয়েকটা বিষয় আমরা খুঁজে পাই। এখানে এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। এই 6টা প্রশ্নের আলোকে আমরা উভয়জেরের অঙ্কটা করব। তো এই জন্য আমরা একটা ঘর পাশাপাশি করে রেখেছি। তো উপরে লিখেছি আমি জনাব হাসানের ব্যাংক সমন্বয় বিবরণী 30 জুন 2019, আর বিবরণ টাকার কলাম 2টা দিয়ে আমি একটা ঘর করেছি। চাইলে তোমরা পাশাপাশিও করতে পারো, উপর নিচেও করতে পারো। তো আমার কাছে সহজ মনে হয়েছে উপর নিচে, সেই জন্য আমি উপর নিচে ঘরটা করেছি। তো উপরে আমি লিখেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, অর্থাৎ আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যেটা সেটা আমরা এখানে লিখব। এবং নিচে লিখেছি আমরা পাস বই অনুযায়ী ব্যাংক জমা, পাস বইয়ের যে ব্যাংক জমাটা আমরা পেয়েছি সেই ব্যাংক জমাটা আমরা এখানে লিখব। তাহলে আমরা
নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এবং পাস বই অনুযায়ী ব্যাংক জমাটা লিখে ফেলি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হচ্ছে 11,500 টাকা, 11,500 টাকা। আর পাস বই অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা হচ্ছে 15,900 টাকা। তাহলে আমরা এখানে লিখব 15,900 টাকা। প্রথম প্রশ্ন, ইস্যুকৃত চেক কিন্তু উপস্থাপন হয়নি, অথবা এটাকে আমরা বলতে পারি অপরিশোধিত চেক 5,900 টাকা। তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপন করা হয়নি, তাহলে ইস্যুটা করেছে কে? ইস্যুটা করেছে আমানতকারী তার কোনো পাওনাদারকে দেওয়ার জন্য একটা চেক ইস্যু করেছে, চেক দিয়েছে, কিন্তু ওই পাওনাদার এখনো চেকটা ব্যাংকে নিয়ে যায়নি। আমানতকারী তার পাওনাদারকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার নগদান বইয়ে কিন্তু যোগ বিয়োগ করে ফেলেছে, কিন্তু এখনো সেটা ব্যাংকে যায়নি, তাহলে ব্যাংকে যোগ বিয়োগ হয়নি। তাহলে ভুলটা হয়েছে কার? ভুলটা হয়েছে ব্যাংকের। তাহলে ব্যাংকের বই আমরা যোগ অথবা বিয়োগ করব। যদি আমানতকারী তার নগদান বই যোগ করে ব্যাংকের বইয়ে যোগ করব, আমানতকারী বিয়োগ করলে ব্যাংকের বইয়ে বিয়োগ করব। তাহলে আমরা প্রশ্নটা আরেকবার পড়ি। ইস্যুকৃত চেক কিন্তু উপস্থাপন হয়নি, তাহলে আমানতকারী তার পাওনাদারকে চেক ইস্যু করার সঙ্গে সঙ্গে সে তার নগদান বইয়ের ব্যাংক জমা কমিয়েছে 5,900 টাকা। কারণ পাওনাদার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ফেলবে, তাহলে সেই কারণে আমানতকারী তার নগদান বইয়ের 5,900 টাকা কমিয়েছে, কিন্তু ব্যাংকে এখনো কমানো হয়নি। তাহলে ভুলটা হয়েছে কার? ব্যাংকের। তাহলে আমরা ব্যাংকের বইটাই কি করব? হিসাব করব। নগদান বইয়ে বিয়োগ হয়েছে, নগদান বইয়ে বিয়োগ হয়েছে, আমরা পাস বইয়ে করব বিয়োগ। সিম্পল বিষয়, নগদান বইয়ে বিয়োগ হলে পাস বইয়েও বিয়োগ হবে, এই কথাটা আমরা একটু আগে বলেছিলাম। নগদান বইয়ে বিয়োগ হলে পাস বইয়ে বিয়োগ হবে, তাহলে আমরা পাস বইয়ে বিয়োগ করব। আমরা 1 দিয়ে লিখব অপরিশোধিত চেক, অপরিশোধিত চেক 5,900 টাকা, ব্র্যাকেটে দিলাম, বিয়োগ বুঝাবে। সমস্যা নম্বর 2 এ যাচ্ছি। চেক জমাকৃত কিন্তু আদায় হয়নি, অথবা এটাকে আমরা বলতে পারি প্রতিমধ্যে জমা 2,200 টাকা। তাহলে চেক জমাকৃত কিন্তু আদায় হয়নি, তাহলে চেকটা জমা করেছে কে? আমানতকারী জমা করেছে। আমানতকারী চেক ব্যাংকে জমা করার সাথে সাথে সে তার নগদান বইয়ের ব্যাংক জমা বাড়িয়েছে, কিন্তু চেকটা এখনো ব্যাংকে জমা হয়নি, তার মানে ব্যাংকের বই এখনো বাড়েনি। তাহলে ভুলটা করেছে কে? ব্যাংকের বই হিসাব হয়নি, তার মানে ধরে নেব আমরা ব্যাংকেই ভুল করেছে। তাহলে নগদান বই যেহেতু যোগ, ব্যাংকে এখনো কি হয়নি? যোগ হয়নি, তাহলে ব্যাংকের বই আমরা কি করে দেব? ব্যাংকের বইয়ে যোগ করে দেব, নগদান বইয়ের সাথে মিলে যাবে। তাহলে আমরা ব্যাংকের বইয়ে বা পাস বইয়ে যোগ করব। লিখবো আমরা সংক্ষেপে যে কোনো একটা কথা তুমি লিখতে পারো, চেক জমাকৃত কিন্তু আদায় হয়নি এটাও লিখতে পারো, অথবা প্রতিমধ্যে জমা সেটাও লিখতে পারো। তো আমি প্রতিমধ্যে জমা কথাটা লিখি। প্রতিমধ্যে জমা 2,200 টাকা যোগ হবে। 3 নম্বর প্রশ্ন, প্রত্যাখ্যাত চেক, অমর্যাদাকৃত চেক, এনএসএফ চেক। তাহলে প্রত্যাখ্যাত চেক যে কথা, অমর্যাদাকৃত চেকও সেই কথা, আবার এনএসএফ চেকও একই কথা। এনএসএফ চেক বলতে নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, এনএসএফ চেক। অর্থাৎ আমানতকারী কোনো একটা চেক ব্যাংকে জমা করার সাথে সাথে সে তার নগদান বইয়ের ব্যাংক জমা বাড়িয়েছে, কিন্তু চেকটা ব্যাংকে গিয়ে অমর্যাদা হয়ে গেছে, ফেরত চলে এসেছে, প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংকে এখনো টাকা বৃদ্ধি পায়নি। তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি হয়নি, চেকটা ব্যাংক থেকে রিটার্ন এসেছে, তাহলে আমরা ব্যাংকের ঘরে দেখি 0, ঠিক আছে। কিন্তু আমানতকারী তার নগদান বইয়ে কি করেছে? ব্যাংক কলামে টাকা বাড়িয়েছে, ব্যাংকে শূন্য হয়ে আছে, তাহলে কাজটা শেষে করেছে কে? ব্যাংক। তাহলে ব্যাংকের বইয়ে ঠিক আছে, কিন্তু আমানতকারীর বইয়ে ভুল হয়েছে। তাহলে ব্যাংকের বইয়ের সাথে যদি আমরা মিলাতে যাই, ব্যাংকের বইয়ে শূন্য মিলাতে গেলে
তাহলে সেক্ষেত্রে আমাদের বইয়ে যেটুকু টাকা যোগ হয়েছে আমরা সেটুকু টাকা কি করে দেব, বিয়োগ করে দেব। আমানতকারীর নগদান বইয়ে যদি আমরা 321 টাকা বিয়োগ করে দিই, তাহলে দেখো আগে ছিল 321 প্লাসে এবং এখন হচ্ছে 321 মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গিয়ে কি হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, ব্যাংকের বইয়ের সাথে মিলে যাবে। তাহলে সেই কারণেই আমরা কি করব, নগদান বইয়ে প্রত্যাখ্যাত চেক লিখে আমরা 321 টাকা বিয়োগ দেখাবো। এক লিখব, প্রত্যাখ্যাত চেক 321 টাকা বিয়োগ হবে। 4 নম্বর সমস্যা, 1226 টাকার চেক হিসাব বইতে 1262 টাকা লেখা হয়েছে। তাহলে এখানে হিসাব বই বলতে আমরা কি বুঝি, নগদান বই। আমি আরেকবার রিপিট করি, হিসাব বই বলতে বোঝাচ্ছে নগদান বইকে। 1226 টাকার চেক কোনো পাওনাদারকে পরিশোধ করার জন্য হয়তো কাটা হয়। তাহলে পাওনাদার ব্যাংক থেকে 1226 টাকা তুলে নিয়েছে, কিন্তু নগদান বই লেখা হয়ে গেছে ভুলে কত টাকা, 1262 টাকা, অর্থাৎ নগদান বইয়ে বেশি বিয়োগ লেখা হয়েছে। নগদান বই একটু বেশি বিয়োগ লেখা হয়ে গেছে, তাহলে কত টাকা বেশি বিয়োগ লেখা হয়ে গেছে, যেটুকু বেশি লেখা হয়ে গেছে সেটুকু যদি আমরা যোগ করে দিই নগদান বইয়ে, তাহলে যেটুকু বিয়োগ বেশি ছিল বিয়োগ সেটুকু আবার যোগ, তাহলে প্লাসে মাইনাসে গিয়ে বেশিটুকু চলে যাবে। সেই জন্য আমরা কি করব, নগদান বইয়ে 1226 এবং 1262 বিয়োগফল বের করব। তাহলে বিয়োগফল 1262 থেকে 1226 বিয়োগ করলে পাই 36 টাকা, আমরা নগদান বইয়ে 36 টাকা যোগ করে দেব। 2 নাম্বার লিখব, হিসাব বইয়ে বেশি লেখা হয়েছে, এটা লিখব। লেখার পরে 1262 বিয়োগ 1226, তাহলে আমরা 36 টাকা যোগ করে দেব। 5 নাম্বার, ধার্যকৃত ব্যাংক চার্জ 50 টাকা। তাহলে ব্যাংক চার্জ কে হিসাবটা করে, আমরা যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করি বা আমাদের বিভিন্ন ধরনের হিসাব আছে, এই হিসাবগুলোর জন্য ব্যাংক প্রতি বছর এক নির্দিষ্ট পরিমাণ খরচ কেটে নেয়। তো এই খরচটা কাটে আমাদের ব্যাংক জমা থেকে। তাহলে ব্যাংক আমাদের ব্যাংক জমা থেকে ব্যাংক চার্জ নামে 50 টাকা বিয়োগ করেছে, অর্থাৎ পাসবইয়ের ব্যাংক জমা থেকে ব্যাংক 50 টাকা বিয়োগ করেছে, কিন্তু এখন নগদান বই বিয়োগটা হয়নি। তাহলে নগদান বই ভুলটা হয়েছে, আমরা নগদান বই যদি বিয়োগ করে দিই পাস বইয়ের সাথে মিলে যাবে। তাহলে আমরা ধার্যকৃত ব্যাংক চার্জ নামে 50 টাকা বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখব ব্যাংক চার্জ 50 টাকা বিয়োগ করব। 6 নাম্বার প্রশ্ন, প্রাপ্য নোট 1000 টাকা, সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায়, অর্থাৎ প্রাপ্য নোট বাবদ ব্যাংক পেয়েছে 1000 এবং সুদ বাবদ পেয়েছে 50, তাহলে টোটাল ব্যাংকে পেয়েছে 1050 টাকা, অর্থাৎ ব্যাংক জমা পাসবইয়ের ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে 1050 টাকা। এই 1050 টাকা পাওয়ার জন্য ব্যাংক একটা খরচ করেছে, 50 টাকা খরচ করেছে, তাহলে 50 টাকা ব্যাংক থেকে কমে গিয়েছে, তাহলে টোটাল ব্যাংকে জমা হয়েছে 1035 টাকা। আমি আরেকবার রিপিট করি, প্রাপ্য নোট থেকে ব্যাংক পেয়েছে 1000 টাকা এবং সুদ বাবদ পেয়েছে 50 টাকা, তাহলে টোটাল প্রথমে পেয়েছে 1050 টাকা। এই টাকাগুলো পাওয়ার জন্য ব্যাংক খরচ করেছে 15 টাকা এবং সর্বশেষে পাসবইয়ের ব্যাংকে জমা হয়েছে 1035 টাকা। তাহলে পাসবইয়ের ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে 1035 টাকা। হয়তো কোনো কারণে নগদান বই হিসাবটা হয়নি, তাহলে নগদান বই আমরা হিসাবটা করব। তাহলে কিভাবে করব, পাসবই যেহেতু যোগ, আমরা নগদান বই সেহেতু করব যোগ, ঠিক আছে। তাহলে আমরা নগদান বই 1035 টাকা যোগ করে দেব। লিখবো আমরা
প্রাপ্য নোট ও সুদ আদায়। চাইলে আমরা যোগ বিয়োগটা নিচে দেখাতে পারি। 1000 যোগ 50 বিয়োগ 15, আমরা দেখাবো 1035 টাকা যোগ। তো আমাদের আর কোনো প্রশ্ন নেই, এখন শুধুমাত্র আমরা যোগ বিয়োগটাই করব। আমরা নগদান বইয়ে যোগ বিয়োগ করে সেকেন্ড কলামে নিয়ে যাব। 321 হচ্ছে বিয়োগ 36 টাকা যোগ 50 টাকা বিয়োগ 1035 টাকা যোগ। তাহলে এগুলো যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 700 টাকা। তোমরা একটু যোগ বিয়োগ করে দেখবে। 11,500 এবং 700 যোগ করলে আমরা পাচ্ছি 12,200 টাকা। আমরা পাস বইয়ের আইটেমগুলো যদি যোগ বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগের ঘরে আছে 5,900 টাকা, যোগের ঘরে আছে 2,200 টাকা। তাহলে 5,900 বিয়োগ থেকে 2,200 যোগ বিয়োগ করলে পাচ্ছি আমরা বিয়োগের ঘরে বিয়োগ থাকতেছে আরো 3,700 টাকা। তাহলে 15,900 টাকা থেকে যদি আমরা 3,700 টাকা বিয়োগ করি, 3,700 টাকা বিয়োগ করলে পাচ্ছি আমরা 12,200 টাকা। তাহলে এখানে 12,200 টাকা পেলাম, নগদান বইয়ে পেয়েছি আমরা 12,200 টাকা। তাহলে আমাদের উভয় পক্ষটা মিলে গেল, নগদান বইটাও মিলে গেল পাস বইয়ের সঙ্গে। ঠিক আছে, এখন আমরা লিখবোটা কি, এই যে একটা লিখবো, সেটার নাম হবে সংশোধিত জের। এটার নামটাই হবে সংশোধিত জের। এটার নামও লিখবো আমরা সংশোধিত জের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা দিয়ে উভয় জেরের বেসিক বিষয়গুলো বুঝতে পারবে এবং বিভিন্ন অঙ্ক সমাধান করতে পারবে। বোর্ড বইয়ে অনেক রকম অঙ্ক আছে উভয় জেরের, সেগুলো তোমরা সমাধান করবে দেখে দেখে। আর আমরা চেষ্টা করব আরেকটা ভিডিও উভয় জেরের কিছু কঠিন সমন্বয় নিয়ে আরেকটা ভিডিও তোমাদের জন্য দেওয়ার। তো আশা করি এই ভিডিওটা দিয়ে উভয় জেরে তুমি বেশিরভাগ অঙ্কের সমাধান করে ফেলতে পারবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আজকে এটুকুই। আল্লাহ হাফিজ।